নির্বাচনের দিন গণভোটে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির আদেশ জারিতে ক্ষুব্ধ এনসিপি, নির্বাচনের স্বার্থে সবাইকে ছাড়ের আহ্বান বিশেষজ্ঞদের। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া, তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু, আটক আরও একজন। বরগুনায় পুড়িয়ে দেয়া হলো পার্কিং করে রাখা বাস। মাত্র 7 কিলোমিটারের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা। গুলিস্তানের সড়ক ফুটপাতে অবৈধ দখলে বেড়েছে ভোগান্তি, নামার পথে গতি হারাচ্ছে গাড়ি। 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। কর্মহীন লক্ষাধিক শ্রমিক, ক্রেতা সংকট, ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা। এবং রাজধানীবাসীর অসচেতনতায় ভবনের মাঝের ফাঁকা জায়গাগুলো রূপ নিয়েছে ভাগাড়ে, ছড়াচ্ছে দুর্গন্ধ, জীবাণু, পরিবেশের জন্য তৈরি করছে মারাত্মক হুমকি, বাড়ছে আগুনের ঝুঁকি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পরও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের দিন গণভোটকে বিএনপি স্বাগত জানালেও নির্বাচনের দিন গণভোটে সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতি জারি করা আদেশে ক্ষুব্ধ এনসিপিও। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রশ্নমালা রাখা হয়েছে বলে মনে করেন এই আইনজীবী। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদও মনে করেন, রাইট ট্র্যাকে আছে সরকার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান তার। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার ভাষণ এবং রাষ্ট্রপতির আদেশ জারির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে বেশ কিছু দলের পক্ষ থেকে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি। ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের মতামত জানার চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন তিনি। সরকার খুবই একটা নিরপেক্ষ অবস্থান থেকে এটা জারি করতে পেরেছেন। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার একটা রাইট ট্র্যাকেই আছে। কেউ খুশি হবে, কেউ অখুশি হবে। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি। এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে এই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, গণভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সুখকর ভবিষ্যৎ দেবে না। ধৈর্য সহকারে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে।
ভাষণের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণায় জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। এদিন রাতে জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে বসে নভেম্বরেই গণভোট সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে। পুরো ভাষণটি বিশ্লেষণ করল, জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না। গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে। এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবার ঘোষণার নিন্দা জানায় ৮ দল। কনসেপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলীয় ফোরামে বৈঠকের পর প্রতিক্রিয়া জানাবে এনসিপি, জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে বৃহস্পতিবার দুপুরে এনসিপির সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, জুলাই সনদ ডক্টর ইউনূস জারি না করলে পরবর্তীতে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কর্মীদের নিয়ে বাংলা মোটর কার্যালয়ে আসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সংগ্রহ করেন কুমিল্লা ৪ আসনের মনোনয়ন ফরম। বলেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা। যে আগুন সন্ত্রাস গত 2 দিনে হয়েছে, আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়েছে গত 15 বছর কার আগুন সন্ত্রাস করেছে, তাদেরকেও জনমানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলীয় ফোরামে বৈঠক শেষে প্রতিক্রিয়া জানাবে এনসিপি। পার্টির ইতিমধ্যে একটা মিটিং চলমান রয়েছে, আমি মিটিং থেকে এসেছি এবং এটার পরে আমি মিটিংয়ে যাব এবং ওই মিটিংয়ে আজকে জুলাই সনদের যে অর্ডার জারি করা হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমার পার্টি ওখানে নিবে, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আমরা জানাবো। এর আগে কৃষক উইংয়ের এক আলোচনা সভায় নেতারা বলেন, রাজনৈতিক সংকটে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তা চায় না এনসিপি। এই লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছেন। লিগ আজকে বাংলাদেশের ডাউন। এই যে চোরাগোপ্তা হামলা, নাশকতা, আগুন সন্ত্রাস এবং এই গান পাউডার দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে ফেলতে পারবে, তারা আসলে দিবা স্বপ্ন দেখছে। দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে আবার আমরা কোনো দাস হতে চাই না। এই জন্য হলো এই দাস বানানোর যে পায়তারা বাংলাদেশে চলছে, এটার বিরুদ্ধে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হবে, আর এই রাজনীতি আমরা এনসিপি করতেছি। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যবসায়ীদের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ নেতাদের। মুসলিম লীগ ছিল। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রায় সোমবার। বৃহস্পতিবারের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা, কামালের মৃত্যুদণ্ডের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের আর খালাসের আশা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ ও বিজিবির উপস্থিতি। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর 12টায় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার
সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। হাসিনা কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন, নানা সীমাবদ্ধতা ও সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি থাকায় খালাস পাবেন হাসিনা কামাল। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবছরই অন্তত আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। তবে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে কথা বলেন সিইসি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন ভবনে সংলাপের প্রথম দিনের 2 পর্বে 12টি দলকে সংলাপে ডাকে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সকালে সংলাপে অংশ নেয় 6টি দল। সংলাপের শুরুর দিনই নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা। জাতীয় নির্বাচনের আগে যদি আরেকটা নির্বাচন কমিশনের উপরে চাপিয়ে দেওয়া হয়, তো এই নির্বাচন কমিশনের পক্ষে এটা চালিয়ে যাওয়া এটা কঠিন ব্যাপার হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোতে 33% নারী নেতৃত্ব না রাখার বিধান, জোটে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান থেকে সরে আসার দাবি জানান তারা। ইসলামী দলগুলোর জন্য কঠিন হয়ে যায় 33% মহিলা সদস্য কমিটিতে রাখা। পরে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে কমিশনাররা বলেন, আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন। আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেই অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করে। এর আগে সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ 6টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন গণভোট জন আকাঙ্ক্ষার পরিপন্থী, যা অর্থহীন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের বড় মহেশখালী নতুন বাজারে গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন না করলে দেশপ্রেমিক জনগণ তাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন হামিদুর রহমান আজাদ। একই দিনে গণভোট দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কেন ঘটে নাই, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী এটা আমরা লক্ষ্য করেছি। বাসন রাজনীতি বিশেষ করে গণভোট একই দিনে হওয়ার কারণে জুলাই সনদ বাস্তবায়নটা অনিশ্চিততার মধ্যে পড়বে। নেতিবাচক বিষয়গুলো আছে, এগুলো বিবেচনায় যে সরকার আনলো না, এটার মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে। মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় তুরাগ নদে পড়ে মৃত্যু হয়েছে একজনের, আরেকজনকে আটক করে দেয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশ বলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মিরপুরের বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্কিং করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আগুন দেওয়ার অভিযোগে ধাওয়া করে দুজনকে। ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে মারা যান একজন, আরেকজনকে আটক করে পুলিশে দেয় জনতা। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে, ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই রাস্তার ওই ওপর বৃষ্টি, তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন জাপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকতা লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিবাবার চেষ্টা করছি,
তারপরে ফায়ার সার্ভিস নিবে হয়েছে। পুলিশ জানায় পানিতে পড়ে মারা গেছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইয়াফ। আর হেফাজতে আছেন একাডেমিয়া স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান আমির সানি। তারা রাতে পার্টির প্রলোভনে বাসে আগুন দেয় বলে দাবি পুলিশের। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয় নিহত আব্দুল্লাহ আল সাইয়াফের মরদেহ। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শাহআলী থানায় মামলা করেছে কিরণমালা পরিবহন কর্তৃপক্ষ। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আমার কাগজ আছিল, লাইসেন্স আছিল, সব শেষ। আমার ইঞ্জিন সহ পুড়ে গেছে। এটা ক্ষতির পরিমাণে এখন মনে করেন যে ম্যাক্সিমাম মনে করেন 8 থেকে 10 লাখ টাকার। আমরা যেটা প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি আর কি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের ঘোষণার মধ্যে এর আগেও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত 12:15টার দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাইকোর্ট এলাকায় জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে 2টি ড্রাম থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুর 2টার দিকে কে বা কারা একটি ভ্যানে করে ড্রাম দুটি ফেলে রেখে যায়। এরপর ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত, 2টি নীল রঙের ছোট ড্রাম ঘিরে জটলা। ড্রাম দুটির কাছে যেতেই ছড়িয়ে পড়ে বিভীষিকা। ড্রামের ভেতর পাওয়া যায় এক ব্যক্তির খণ্ড বিখণ্ড দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুর 2টার দিকে কে বা কারা এসে রেখে যায় ড্রাম দুটি। একটা ব্যান গেরিয়া 2 ড্রাম চলে গেছে, মানে আমরা সন্দেহ করতে পারি না কি কারণে ঠিক আছে। ঘটনাস্থলে আসে সিআইডি, সংগ্রহ করে আলামত। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। অজ্ঞাত ব্যক্তির লাশ টুকরো টুকরো আকারে অনেকগুলো টুকরো করা, এর মধ্যে মুখমণ্ডলটা পরিষ্কার আছে, ওখানে কোনো স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। তারপরে হাত পা সব কাটা, এরকম একটা লাশ আমরা এখানে পাইছি। কে বা কারা কিভাবে নিয়ে আসলো এটা তো প্রত্যক্ষদর্শী এবং সিসি ক্যামেরা এই দুটোই আমরা মিলাবো। তো মিলানোর পরে আস্তে আস্তে আমরা আসলে এটা ইনভেস্টিগেশন করলে আমরা বুঝতে পারব। নিহত ব্যক্তি রংপুরের বাসিন্দা আশরাফুল হক। প্রাথমিক তদন্তে এমনটা ধারণা সিআইডির। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে ঘন্টারও বেশি যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তীব্র যানজটে অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে রোগী। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্ব এই ভোগান্তির মূল কারণ। আবুল কালাম আজাদের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। ফ্লাইওভারে ভিডিও করা যাবে না, এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না। আরে ভাই এটা রাখেন না। জ্যামের কারণে ওই ফ্লাইওভারে অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে 2013 সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সকাল হোক কিংবা বিকেল, আমার পেছনে যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র। দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। পেশেন্ট নিয়ে আমরা হাসপাতালের দিকে আসতেছিলাম, যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা পড়সা পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামটা ঠেলে আসতে হয়। 1.5-2 ঘন্টা একটা রুগীর কি হইতে পারে। জ্যামের কারণে ওই ফ্লাইওভারে অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রুগীটা মারা যায়। এর মধ্যে যানজটের চিত্র ধারণের সময় ক্যামেরা দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ফ্লাইওভারের দেখভালের দায়িত্বে নিয়োজিত ওরিয়নের কর্মচারীরা।
আরে ভাই এটা রাখেন না, ফ্লাইওভারে ভিডিও করা যাবে না। এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না, অবশ্যই অনুমতি লাগবে। এই যে একটা এত বড় একটা প্রজেক্ট, এটা আপনি একটা অনুমতি আমাদের কি কোনো চুরি হচ্ছে না, কোনো অপরাধ হচ্ছে না, চুরির তো কোনো বিষয় না এখানে। হানিফ ফ্লাইওভারে সহজে ওঠা গেলেও নামার সময় পড়তে হয় ভোগান্তিতে, বিশেষ করে গুলিস্তান এলাকায় নামার সময় যেন আর ঘুরতেই চায় না গাড়ির চাকা। পরিসংখ্যান বলছে যখন প্রতি মিনিটে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে প্রবেশ করে 100টির মতো গাড়ি, তখন বের হতে পারছে 40 থেকে 50টি। এতেই লেগে যাচ্ছে যানজট। গাড়িগুলো মূলত আমাদের নিচে টোল থেকে 3 লেনে বের হয়, বের হওয়ার পরে গাড়িগুলো 1 লেন হয়ে যায়, তো ওইখান থেকে অটোমেটিক জ্যামটা সৃষ্টি হয়। এই ইউটার্নের কারণে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ফ্লাইওভারের উপরে। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্ব, দোকানপাটের কারণে সংকীর্ণ হয়ে গেছে ফ্লাইওভার থেকে নামার পথ। অর্ধা রাস্তা মনে করেন ফুটপাত দখল করে বয়ে রয়েছে। ফ্লাইওভার থেকে গুলিস্তান বাইতুল মোকাররমে যাইতে লাগবে সর্বোচ্চ 3 মিনিট, এই জায়গায় ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা আমাকে বয়ে থাকতে হয়। গুলিস্তানের রাস্তা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ না হলে ফ্লাইওভারের সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। একটা সিটিকে যদি ধ্বংস করতে হয় 2টা টুলস লাগবে, হয় অ্যাটম বোমা দিয়ে ধ্বংস করা যায়, আর না হলে ফ্লাইওভার দিয়ে। কেন? ফ্লাইওভারটা হলো একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে, ভাঙ্গা ছাড়া এর কোনো গতি নাই। গুলিস্তানের আশেপাশের কোনো রাস্তা এখন সচল নাই। ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা থেকে হকার উচ্ছেদে কঠোর হওয়ার কথা বললেও অবস্থার পরিবর্তনের লক্ষণ নেই। অনেকবার উচ্ছেদ করা হয়েছে এবং নানা কারণে তারা আবার ফিরে এসছে, রাস্তার উপরে তারা চলে আসছে। ডেফিনেটলি এটা আমরা উচ্ছেদ করার সামর্থ্য রাখি, এবার আমরা করব। প্রতিদিন এই ফ্লাইওভারে 60,000-এর বেশি যানবাহন চলাচল করে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অপরিকল্পিত নগরায়নের ভয়াবহ উদাহরণ মেয়র হানিফ ফ্লাইওভার। দেশের প্রায় 14টি লেনের গাড়ি চলাচল করছে এই ফ্লাইওভারের মাত্র 2টি লেন হয়ে। সেই 2 লেনের অবস্থাও একেবারেই নাজুক। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতটা ভোগান্তির শিকার হলে সরকারের টনক নড়বে? কবে এই দুর্বিষহ যানজট থেকে তাদের মুক্তি মিলবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নেই খেলার মাঠ ও পার্ক। অপরিকল্পিত নগরায়নের ফলে গাজীপুরে দিন দিন দখল হচ্ছে মাঠ, ভরাট হচ্ছে নদী। ফলাফল, শিশু কিশোররা ঝুঁকছে মোবাইল ফোনে, আবার কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক সেবন সহ অনৈতিক কাজে। এমন বাস্তবতায় দ্রুতই দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। ময়লার স্তূপের একপাশের আবর্জনা সরিয়ে বানানো হয়েছে খেলার মাঠ। কয়েকজন তরুণের উদ্যোগে ছোট্ট এই জায়গাটি এখন আশপাশের কয়েক এলাকার শিশু কিশোরদেরও একমাত্র খেলার স্থান। আমরা একটা মাঠ চাই যেন সবাই মিলে আমরা খেলতে পারি, এরকম মাঠ কেউ করে দেওয়ার লোক নাই। রেললাইনের পাশেও যাদের জায়গা হয়নি তারা খেলছে সড়কের উপর। এমন চিত্র গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই। এটা একমাত্র গভর্নমেন্ট পারে বা সিটি কর্পোরেশন থেকে পারে বা কেউ উপরস্থ কর্মকর্তা নেতাদের মাধ্যমে হতে পারে। সেটা যদি আমাদের করতে পারি তাহলে আমাদের এই ছেলেমেয়েরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল হবে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস বেড়েই চলছে এই জনপদে। তাই তো বসত ভিটার চাপে এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। গাজীপুরের মধ্যে যে কটি খেলার মাঠ এখনো অবশিষ্ট রয়েছে তার মধ্যে এই রাজবাড়ী মাঠ একটি। যদিও বেশিরভাগ সময় মেলাসহ বিভিন্ন আয়োজনের জন্যই বরাদ্দ থাকে এই ফাঁকা জায়গাগুলো। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত খেলার মাঠ না থাকা শিশু কিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। এই শহরের গোড়াপত্তন যাদের হাত ধরে আজ তাদেরই নেই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্থান। শেষ বয়সে এসে তাই তো শরীর চর্চার জন্য জায়গা ভাগাভাগি করতে হচ্ছে তরুণদের সাথে। অনেকটা আক্ষেপের সুরে বললেন, এমন গাজীপুরের স্বপ্ন দেখেনি নগরবাসী। কিছু বাচ্চাদের আছে মনে জড়তা থাকে, কথা বাজ্যা উঠে, এই কথার জড়তা কিন্তু খেলাধুলা করলে সেই কথাটা তাড়াতাড়ি বলে। মাঠ পাইব কই, জায়গা কই, জায়গা তো নাই। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নগরের দায় নিতে চায় না কোনো কর্তৃপক্ষ, অথচ নগরবাসীর সেবায় গেল 1 যুগ আগে নির্মিত হয়েছে সিটি কর্পোরেশন। বছর 2 হলো যাত্রা শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, অথচ এখন পর্যন্ত এই নগরে নিয়ে তৈরি হয়নি কোনো মাস্টার প্ল্যান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকেও ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের মহাপরিকল্পনায় এই ধরনের স্থান নির্বাচন করা আছে। ওনারা যদি কোনো কাজ করতে চায় তাহলে ওনারা যেন মহাপরিকল্পনা অনুসরণ করে। একটি শহরকে সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য কোন দিক দিয়ে রাস্তা গেলে যানজট হবে না, কোন দিক দিয়ে রাস্তা গেলে চলাচলের জন্য সুগম হবে,
কোথায় একটু মানুষ বিকেলে বসতে পারে, কোথায় একটু জলাশয় থাকলে পরিবেশটা ঠিক থাকবে, এগুলো করার জন্য যে কোনো প্রকল্প নিতে হয়। এই উন্নয়ন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকল্পে হাত দিতে পারেনি, মানে নিতে পারেনি। পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এই এলাকার বাসিন্দারা। প্রশাসনের নীরব ভূমিকা আর রাজনৈতিক টানাপোড়েনই এর অন্যতম কারণ বলছেন এই বিশেষজ্ঞ। বিভিন্ন জায়গায় এখনও খাস খতিয়ানের অনেক জায়গা আছে, সেগুলো যদি দখলমুক্ত করা যায় এবং এখনও যদি পরিকল্পনা করা যায় তাহলে এখনও কিন্তু অন্তত কিছুটা রক্ষা করা সম্ভব। ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীর মোট জনসংখ্যা ৩৫ লাখেরও বেশি। নাগরিক নানা সুবিধার আশ্বাস নয়, এবার পরিকল্পনার বাস্তবায়ন চান এখানকার বাসিন্দারা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। বেতন পরিশোধ করে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে বলে আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস জেলা কলকারখানা অধিদপ্তর ও বিকেএমই এর। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। একের পর এক সংকটের মুখে দেশের পোশাক কারখানাগুলো। ব্যাংকের অসহযোগিতা, ডলার সংকট, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ আছে শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকটও। নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। 3 মাস ধরে কোনো বেতন দেয় না, কিছু দেয় না, ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো আমরা একদম চলতে পারতেছি না। টাকা না দিতে পারলে তো বলবে যে ঠিক আছে আমরা পারতেছি না, তোমরা একটু ধৈর্য ধরো, না কোনো কিছু না বলে আমাদেরকে ওখানে আর এখন দায়িত্ব দিচ্ছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওই ধরনের কোনো আসলে আশাবাঞ্জক কোনো সাপোর্ট পাচ্ছি না। অলমোস্ট 200 থেকে 250 ফ্যাক্টরি বন্ধ। যেমন আমার জানা মতো কিছু আমাদের নারায়ণগঞ্জ বেল্টেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো এগুলো যদি আমরা আসলে দেখি, আমরা আসলে মাঝারি গোছের ফ্যাক্টরি, আমরা কিন্তু এটা আতঙ্কগ্রস্ত হই। বেতন পরিশোধ করে কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে এ বিষয়ে আইনি সহায়তা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক। যে সকল শ্রমিকরা কর্ম হারিয়েছে তাদেরকে কর্মে ফেরানো, এটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তা না হয়, অনেকে বেকার আছেন, তারা হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদি কোনো শ্রমিক তার প্রাপ্য পাওনা না পায়, আমাদেরকে এখানে লিখিত আকারে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী ইনিশিয়েটিভ নেই। আমরা মালিককে ঢাকায় এখানে শ্রমিক পক্ষ থাকেন, তাদের সাথে বসে 124-এর ক অনুযায়ী আমরা সমঝোতা করার চেষ্টা করি। আমরা সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন বিকেএমই এর সভাপতি। এখন এই মুহূর্তে যেটা দরকার, এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত। যে কাকে কিভাবে সেভ করে আনবে, ব্যাংকগুলি সেখানে এগিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক সেখানে সাপোর্ট দিবে এবং সেখানে লং টার্ম তাকে ফ্যাসিলিটি দিতে হবে, রিশিডিউল করতে হবে লং টার্মের জন্য। ওই 6-7 বছর হবে না, 10 থেকে 15 বছর, প্রয়োজনে 20 বছর তাকে ওই ফ্যাসিলিটি দিতে হবে। বিকেএমই এর তথ্য মতে জেলায় সহস্রাধিক পোশাক কারখানার মধ্যে চালু মাত্র 350টি, আর দেশের 40% পোশাক রফতানি হয় নারায়ণগঞ্জ থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীর অধিকাংশ ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান যেন ময়লার ভাগাড়। এই ময়লার স্তূপ একদিকে যেমন পরিবেশের জন্য মারাত্মক হুমকি, তেমনি বাড়ছে অগ্নি ঝুঁকির শঙ্কাও। ভবনের বাসিন্দাদের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের অবহেলায় জমে থাকা এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও নানা রোগ জীবাণু, যাতে আক্রান্ত হচ্ছেন সেই ভবনের বাসিন্দারাই। বিশেষজ্ঞরা বলছেন এতে ঝুঁকির মুখে পড়ছে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। রাজধানী ঢাকা বিপুল মানুষের চাপে মেগা এই সিটিকে বাসযোগ্য রাখা এখন বড় চ্যালেঞ্জ। তার উপর আবর্জনা এই নগরের নিত্যসঙ্গী। সড়ক, মহাসড়ক আর অলিগলি তো বটেই, আবাসিক বা বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানও যেন কোনোভাবেই পরিচ্ছন্ন থাকতে পারছে না। দুটি ভবনের মধ্যবর্তী সংকীর্ণ স্থানগুলোতে বছরের পর বছর জমে থাকা পচা আবর্জনা। শুনতে অবাক শোনালেও বাস্তবতা হলো এইসব ময়লা আবর্জনা ফেলছেন খোদ সেই ভবনগুলোর বাসিন্দারাই।
গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে এই শহরের লক্ষাধিক ভবন, তাই স্বভাবতই দুই ভবনের স্থানটুকু সরু ও অপ্রবেশযোগ্য। ফলে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেন না, যে কারণে দিনের পর দিন জমে থাকা পচা ময়লায় ছড়াচ্ছে দুর্গন্ধ, মশা আর নানা জীবাণু। অনেক সময় কাজের মেয়ে এরা ফাঁক পায়া ফুট করে ফালাই দিল। বারবার বলা সত্ত্বেও তারা দেখা যায় যে এটা একটা প্র্যাকটিসে হয়ে গেছে। কীটতত্ত্ববিদ বলছেন এই ময়লা থেকেই বংশ বিস্তার করছে মশা, বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি। পরিবেশবিদদের মত হলো বৃষ্টি হলে এসব ময়লা ড্রেনে পড়ে বন্ধ করে দেয় পানির প্রবাহ। অন্যদিকে মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে এসব ময়লার কারণে। দুই বিল্ডিং এর মধ্যে ময়লা যদি ব্যবস্থাপনা না করেন তাহলে সেটা তো গিয়ে ড্রেনকে আপনার ব্লক করে দিচ্ছে। অনেক কাগজ নিতে থাকে, একজন সিগারেটের বাট ফেললো, আগুন ধরে গেল। শুধুমাত্র ডেঙ্গুই নয়, ওই মাঝখানে যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জন্মায়, ছোট্ট ছোট্ট পোকামাকড় জন্মায়, যেগুলো নানান ধরনের রোগ শোকের কারণ। এদিকে নাগরিক অসচেতনতা আর নীতিমালা বহির্ভূত ইমারত নির্মাণকেই সমস্যার অন্যতম কারণ হিসেবে দাবি করছে সিটি কর্পোরেশন। এছাড়া এসব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাদের দায়িত্ব নয় বলেও জানান এই কর্মকর্তা। ফায়ার ইস্যু হিসেবে বাড়ি তৈরি করা হতো, তাহলে একটি ভবনের সাথে আরেকটি ভবনে কিন্তু দূরত্ব থাকতো। সুপরিসর কোনো প্রশস্ত না থাকে তাহলে এটি ময়লাটা আনাও কিন্তু কঠিন। আমি বলবো এটি নাগরিকের সম্পূর্ণ তার নিজস্ব দায়িত্ব। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন রাজধানীতে উৎপন্ন হচ্ছে প্রায় ৮,০০০ টন বর্জ্য, যার বাইরে দুই ভবনের মধ্যবর্তী স্থানে কী পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। রাজধানীর ইমারতগুলোর মধ্যবর্তী বা সংকীর্ণ জায়গায় জমে থাকা ময়লা প্রতিদিনই শহরকে করছে অবাসযোগ্য। অসচেতনতা, দুর্বল তদারকি আর ইমারত নীতির ব্যর্থ বাস্তবায়নেই প্রতিদিনই শহরকে করছে অস্বাস্থ্যকর। এর থেকে মুক্তি পেতে দরকার তদারকি এবং আইনের প্রয়োগ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের দুর্ঘটনার জন্য 3 চাকার যানবাহন সহ পুলিশের ভূমিকাকেই দুষছেন মালিক শ্রমিকরা। তবে জনবল সংকটকে দায়ী করছে পুলিশ। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যে রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ 3 চাকার যানবাহন। এতে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে এই সড়কটি। যানবাহন শ্রমিক মালিকদের অভিযোগ, 3 চাকার যানবাহন, মানুষের অসচেতনতা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সঠিক পদক্ষেপ না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে ঘটছে দুর্ঘটনা। সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল দক্ষ অদক্ষ চালক, এই কারণে দুর্ঘটনা বেশি ঘটে। মহাসড়কে চলা প্রযোজ্য না, এরা আইসা আমাদের বিভ্রান্ত করে ফেলায়। এদের কারণে আমাদের বড় গাড়িগুলা দুর্ঘটনার সম্মুখীন হয়। অদক্ষ চালকদের জন্য আমাদের দুর্ঘটনা ঘটে যায়, সেজন্য ভুক্তভোগী কারা হয় আমাদের পরিবার এবং আমাদের মালিক। অনিবন্ধিত এবং যে গাড়িগুলো ফিটনেসবিহীন থাকে সেগুলো যেন রাস্তায় চলাচল করতে না পারে অভিযান পরিচালনা করা হয়। তবে হাইওয়ে পুলিশ বলছে নিয়মিত মামলা, ডাম্পিং সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু জনবল সংকটের কারণে সফলতা আসছে না। সাধারণ নাগরিক যারা আছে, যারা অটো সিএনজি ড্রাইভার আছে বা অন্যান্য বাস আছে, সকলে যদি অবগত থাকে, সকলে যদি সতর্ক থাকে, তাহলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। বিআরটি এর দেয়া তথ্য মতে জেলায় চলতি বছরের 10 মাসে শতাধিক দুর্ঘটনা ঘটলেও রেকর্ডভুক্ত হয়েছে 55টি। এতে নিহতের সংখ্যা 37 জন। সময় সংবাদ, মানিকগঞ্জ। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও ব্যবসায়ীদের বুঝিয়ে দেয়া হচ্ছে না কিশোরগঞ্জ পৌর মার্কেট। 14 কোটি টাকার মার্কেট ব্যবহৃত হচ্ছে পৌরসভার গোডাউন হিসেবে। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। পৌর কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঠিক তালিকা না থাকায় মার্কেটের দোকানগুলো বুঝিয়ে দেওয়া যাচ্ছে না। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে কিশোরগঞ্জ পৌরসভার মালিকানাধীন বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করে পৌর মার্কেট নির্মাণ শুরু হয়। কথা ছিল নির্মাণ কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেয়া হবে দোকান বরাদ্দ। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও ব্যবসায়ীদের বুঝিয়ে দেয়া হচ্ছে না দোকান। 14 কোটি টাকার মার্কেট ব্যবহৃত হচ্ছে পৌরসভার গোডাউন হিসেবে। সামনে বসছে ছাগলের হাট। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র। মার্কেট করার জন্য আমরা যে পূর্ণ স্থান দিয়েছিল অল্প জায়গার মধ্যে, ভিতরে কোনো লোক কাস্টমার গাড়ি লিয়ে ঢুকতে পারে না,
মাল কিনা যেতেও পারতেছে না। আমার জানার মধ্যে বাংলাদেশে এটাই মনে হয় প্রথম যে টাইলসের উপরে কোথাও ছাগলের হাট বসে। বৃষ্টি আসলেই মালগুলা নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীকে বিপদে পড়তে হয়। মালগুলা নিয়ে যে ব্যবসায়িকরা কি একটা কঠিন করুণ পরিণতি হয় যদি কেউ স্বচক্ষে না দেখে তারা বুঝতে পারবে না। এই দিচ্ছি দেই বিভিন্ন সময় বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আমরা এভাবে ঘুরতেছি। চক্রবৃদ্ধি হারে 15% সুদে ঋণ নিয়ে মার্কেট ভবন নির্মাণ করা হয়। দোকান বুঝিয়ে দিতে না পারায় রাজস্ব হারাচ্ছে পৌরসভা। পাশাপাশি গুনতে হচ্ছে ব্যাংক ঋণের কিস্তি ও সুদের টাকা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঠিক তালিকা না থাকায় মার্কেটের দোকানগুলো বুঝিয়ে দেয়া যাচ্ছে না। এবং দীর্ঘদিন ধরে দোকানগুলো ব্যবহার না করার কারণে অকেজো হয়ে পড়ছে। তো এই সমস্যাগুলো জানিয়ে আমরা মিনিস্ট্রিতে লিখলে ওখান থেকে হয়তো একটা কমিটি আমাদের গঠন করে দিতে পারে এবং সেই সাপেক্ষে আমরা তদন্ত করে মূলত যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করে আমরা দোকানগুলো আবার চালু করার ব্যবস্থা করতে পারি। 156 জন ব্যবসায়ীর মাঝে বুঝিয়ে দেওয়ার কথা শহরের বড় বাজার এলাকার নতুন পৌর মার্কেটটি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভাঙাচোরা আর ইট সুরকিতে ভরা গোপালগঞ্জ পৌরসভার বেশিরভাগ রাস্তা গত 2 বছরে নামমাত্র মেরামত হলেও চলতি বছর অতিবৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাগুলো। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সড়কের পুরো অংশ জুড়ে ইট, সুরকি আর ভাঙাচোরা। গোপালগঞ্জ পৌরসভার পোস্ট অফিস সড়কের এমন দশা। 2018-19 এবং 2019-20 অর্থবছরে ইউজিজিআইপি ও এমজিএসপি প্রকল্পের অর্থায়নে এই পৌর এলাকার প্রায় সবকটি রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ হলেও বর্তমানে এর বেহাল দশা। প্রায় প্রতিটি সড়কেই কোথাও উঠে গেছে কার্পেটিং, আবার কোথাও আরসিসি ঢালাই উঠে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও মানুষ। হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে চলার মতন ক্যাপাসিটি নাই। রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গা ভেঙে গেছে। রিক্সা আসতে চায় না, আবার আসে কিন্তু সে সময় একটু ভাড়া বেশি নেয়। এর একটা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী অবকাঠামো যেন দ্রুত এই সরকার পদক্ষেপ নেয়। তবে পর্যাপ্ত বরাদ্দ না পেলে রাস্তাগুলো মেরামত করা সম্ভব নয় জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যেগুলো শহরের মধ্যে বেশি ভগ্নদশা অবস্থা হয়ে গেছে, জনসাধারণ চলাচল করতে পারতেছে না, খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, সেগুলো আমরা প্রাক্কলন রেডি করছি। এই অল্প টাকা দিয়ে আমরা যে কয়টা রাস্তা পারি আগামী 1 মাসের মধ্যে আমরা দরপত্র প্রক্রিয়ায় চলে যাব। 30.70 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় ঢালাই ও কার্পেটিং মিলে প্রায় 120 কিলোমিটার পাকা রাস্তা ও 76 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। কুয়েতে নেয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়ীতে 10 যুবকের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। প্রতারণার শিকার হয়ে চরম হতাশায় ভুক্তভোগীরা। দালালের বিরুদ্ধে মামলাও করেছেন তারা। মামলার তদন্তে টাকা হাতিয়ে নেওয়ার সত্যতাও পেয়েছে সিআইডি। আশিকুর রহমানের রিপোর্ট। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্তকে ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভুক্তভোগীরা। রাজবাড়ীর কালুখালী উপজেলার কয়েক যুবকের অভিযোগ, পূর্ব পরিচিত হারুন তাদের কুয়েতে চাকরির প্রলোভন দেখিয়ে 10 জনের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু 1.5 বছরেও তাদের কুয়েতে পাঠায়নি হারুন। আর টাকা চাইলেই নানান টালবাহানা, এমনকি হুমকিও দেয় সে। এ ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ তাদের। 1.5 মাসের কথা বইলা 1.5 বছর হয়ে গেছে, কিন্তু পাঠাইতেছে না এখনো। এই তদন্তের কোনো প্রতিকার পাইনি এখন। তোমার আমাদের 10টা ফ্যামিলির 10টা ছেলের ভবিষ্যৎ শেষ অলরেডি। না আমাদের বিদেশ পাঠাক, আর না হলে আমাদের টাকা আর পাসপোর্ট ফেরত দে। এদিকে অভিযুক্ত হারুন টাকা নেয়ার কথা স্বীকার করলেও আসমত ফকির নামে আরেক দালালকে তা দিয়েছেন বলে দাবি তার। আমাকে তো বলছে যে ভাই আমার 10টা লোক দেন, আমি তাকে কুয়েতে নিয়ে যাব। কত টাকা? 3.5 লাখ টাকা। তখন আমি বলছি ভাই আগে আমার 5 জন নিয়ে দেখেন, তারপরে 5 জন লাগলে আরো 5 জন দেন। তখন লোকে আর প্রথম 5 জনের টাকা ক্লিয়ার, পরের 5 জনের ছেলেকে 5 লাখ দিছে। দেওয়ার পরে এখন এই সময় টেনে ঘুরাইতেছে। ভুক্তভোগীর দায়ের করা মামলাটি সিআইডি তদন্ত করে হারুন ও আসমত ফকিরের বিরুদ্ধে টাকা নেয়ার সত্যতা পাওয়ায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অনেকবার ডেকেছি, সে আসে নাই। যেহেতু তার অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং হারুন সে টাকা নিয়েছে, সেজন্য আমরা দুজনকেই বিবাদী করে
আমরা আদালতে চার্জশিট দাখিল করেছি। তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে অভিযুক্ত আসমত ফকিরের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণার মামলা রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন রাইসা জান্নাত। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো কিছুক্ষণ পরেই ফিরছি। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেশের রিজার্ভ বাড়ছে পণ্য আমদানিতে এলসি খোলার পরিমাণও, তবে কমছে নিষ্পত্তি, যা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে যুক্তি অর্থনীতি বিশ্লেষকদের। রিজার্ভ বৃদ্ধির পরও কেন ঋণপত্র নিষ্পত্তি বাড়ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বাজারে কমছে আমদানি করা ভোগ্যপণ্যের যোগান। গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এলসি খোলার পরিসংখ্যানে মিলেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে 18.77%। তবে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি কমেছে 5.11%। চাহিদা যোগান তত্ত্বে যা কমতে দিচ্ছে না উচ্চ মূল্যে চড়ে থাকা নিত্যপণ্যের দাম, ভোগান্তি বাড়াচ্ছে ভোক্তাদের। খুবই ঊর্ধ্বমুখী, আমরা মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছি না। দাম কমলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। সরকার যাদের উপরে নির্ভরশীল, শুধু ফ্যাসিলিটি ওরাই পায়, ওরা এলসি করে, ওরা ডলার পায়, ওরা সব কিছু পড়ে। আমরা তো যার অ্যাঙ্গেলে আমরা ইম্পোর্ট করি। এখন যদি বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে চলে যাওয়াতে যাতে মার্কেটটা অনেক সময় কন্ট্রোলে রাখা যায় না। শুধু ভোগ্যপণ্য নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে প্রায় 11%, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। বেশি কমের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার রিজার্ভ যেটি থাকুক সেটা আপনি খুব প্রুডেন্টলি ইউটিলাইজ করছেন কিনা। কারণ কিবরিয়া সাহেবের সময় আমার মনে আছে মাত্র $1 বিলিয়ন রিজার্ভ ছিল। ইকোনমি ওয়াজ রানিং ভেরি এফিশিয়েন্ট। সুতরাং আপনি রিজার্ভটা কিভাবে প্রুডেন্টলি ব্যবহার করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ব্যবসা বাণিজ্যের এমন পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে রিজার্ভের পরিমাণ। এর কারণ হিসেবে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি এখনও বিদ্যমান সংকোচনমুখী আমদানি নীতিকে সামনে আনছে বাংলাদেশ ব্যাংক। ন্যূনতম 3 মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকলেই হয়, যেটা এখন 5 মাসের উপরে আছে। হ্যাঁ, অবশ্যই এটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছেছি এবং একই সাথে বিদেশি ঋণের বোঝাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে অবশ্যই বাড়ছে ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে 30 জন দরিদ্র নারী শ্রমিকের 57 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত এলজিইডি 2 কর্মকর্তা ও সুপারভাইজারের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের প্রতিটি উপজেলাতেই এলজিডির গ্রামীণ সড়ক মেরামত ও নির্মাণ কাজে দল বেঁধে কাজ করেন দরিদ্র নারীরা। প্রতিদিন প্রত্যেক নারী শ্রমিককে পারিশ্রমিক দেওয়া হয় 500 টাকা। এর মধ্যে নগদ দেওয়া হয় 300 টাকা আর বাকি 200 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে সঞ্চয় হিসেবে জমা থাকে। তবে বাসাইল উপজেলার 30 জন নারী শ্রমিক তাদের জমানো টাকা পাননি। বছরের পর বছর তাদের অপেক্ষা করাচ্ছেন উপজেলা এলজিডির একাধিক কর্মকর্তা। পরে তাদের কাছ থেকে কৌশলে সুপারভাইজারের মাধ্যমে চেক বইয়ে স্বাক্ষর করিয়ে 57 লাখ টাকা তুলে নেয় 2 জন কর্মকর্তা। এরই মধ্যে দায়িত্বে থাকা এলজিডির কর্মকর্তা ইঞ্জিনিয়ার জলিল ও সহকারী সেলিম মিয়া চাকরি থেকে অবসর নিয়েছেন। সুপারভাইজার চাকরিতে বহাল থাকলেও শ্রমিকদের পাত্তা দিচ্ছে না। এ অবস্থায় টাকা ফেরত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে কেউ কিছুই করে না। ছোট প্লান নিয়ে আমরা কাজ আইছি, জরি নেই, বৃষ্টি নেই, তাও রাস্তায় বসে আমরা কাজ করছি, তাও আমাকে এই টাকা চলে নেই। পেটে এলো বেবি 7 মাস, তাও আমি কষ্ট করে কাজ করতেছি। আমার কষ্টে দিন যায়। আমার মেয়ে একটা বড় হয়ে গেছে, 1 বছর পরে বিয়ে দিল। এই টাকা ছাড়া আমার কোনো গতি নেই। এই টাকাটির বিচার চাই, যে চুরি করছে তার বিচারটা ইচ্ছা মতন চাই। বিষয়টি জেনে তদন্তে নেমেছে এলজিডি ও উপজেলা প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। 1 সপ্তাহ পরের মধ্যে 12 লক্ষ টাকা আদায় হয়েছে। আরও আমি তাদেরকে 10 দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তাদের
তাদের পুরো টাকা আদায় করে তাদেরকে দেওয়া হবে। এখন পর্যন্ত নেগোসিয়েশন চলছিল, যেহেতু ওনারা এরপরে মনে হয় আর খুব একটা কমিউনিকেশন করছেন না, তো আমরা যেহেতু মামলা ডকুমেন্টস রেডি করে রেখেছি আমরা মামলা করে দেব। ভুক্তভোগী ৩০ জন নারী শ্রমিক ২০১৯ সাল থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে কর্মরত আছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। ৩৬ বছরেও নির্মাণ হয়নি ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। প্রতিষ্ঠার সময় নির্মিত টিন শেডে এখনও চলছে পাঠদান। বর্ষায় দেয়াল ও টিন ফুটো হয়ে পানি পড়ে। আতঙ্ক আর ঝুঁকির মধ্য দিয়ে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ টিন শেডে ক্লাস করছে কোমলমতিরা। বাঁশ ও কাঠ দিয়ে কোনো রকম তৈরি করা হয়েছে চাল। ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩৬ বছরেও নির্মাণ হয়নি নতুন ভবন। প্রতিষ্ঠার সময় নির্মিত টিন শেডে এখনও চলছে পাঠদান। বর্ষায় দেয়াল ও টিন ফুটো হয়ে পানি পড়ে। আতঙ্ক আর ঝুঁকির মধ্যে দিয়েই চলছে বিদ্যালয়টির কার্যক্রম। এই কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে বলে জানান শিক্ষকরা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে বারবার জানালেও সমাধান মেলেনি। ভবনটা যদি নতুন করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের এলাকার ছেলেমেয়েদের জন্য একটু ভালো হয়। টিন টুনে যে ফুটে যায় একখান করে নিয়ে লাগায়, আবার ওই যে বাইঙ্গা থুয়ে গেছিল, এরপর তারা কেউ আসে নাই। ক্লাস নিয়ে তো খুবই কষ্ট হয়, যে কোনো সময় ঝড় বৃষ্টি হলে বাচ্চার আতঙ্ক থাকে। সরকারের কাছে দাবি রইল, সরকার যেন এটা অতি দ্রুত আমাদের করে দেয়। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। পিডিপি 5-এর কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে ওখানে ভবন নির্মাণের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সদর উপজেলার ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ভাজনডাঙ্গা এলাকায় ১৯৮৯ সালে নির্মাণ করা হয় গুচ্ছগ্রাম। একই বছর পাশেই নির্মাণ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি, যা ২০১৩ সালে জাতীয়করণ হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৯৯ জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। বাজারে চাহিদা বাড়ায় নরসিংদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম চাষ। বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। এদিকে মাশরুমের চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে কৃষকের পাশে দাঁড়াচ্ছে স্থানীয় কৃষি বিভাগও। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের রিপোর্ট। নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়ার শাহিন মোল্লা ২০১২ সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে চাষ শুরু করেন মাশরুমের। প্রথমে সাড়া না পেলেও বর্তমানে বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। চাষ করা বিভিন্ন প্রজাতির মাশরুম থেকে শাহিন তৈরি করছেন বিভিন্ন রকমের পাকোড়া, স্যুপ, চানাচুর, চিপস, বিস্কুট, আচার, মশলা সহ বিভিন্ন পণ্য। এছাড়া প্রতি কেজি মাশরুম ঋতু অনুযায়ী বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে মাশরুমের বীজও। সিজনে একটু বেশি হয় ইনকাম, কিন্তু প্রতি মাসে আমরা কমপক্ষে ২ লাখ ২ টাকা থাকে। মোটামুটি আমাদের সব জিনিস, আমাদের সব প্রোডাক্টের ওই চাহিদা। আবার আমি কিছু বিএসটি অনুমোদন নিতেছি 12টা আইটেমের। শাহিনের কাছ থেকে চাষ পদ্ধতি শিখে জেলায় তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন তারাও। মাসে 2-4 লাখ টাকা 2.5 লাখ টাকার মতন মাসে ইনকাম হয়। গভর্নমেন্টের তদারকিতে ইনশাল্লাহ আমরা আরো সামনে এগিয়ে যাব। আপাতত নরসিংদী সদরে আমি কাজ করছি। আমার মনোহরদীতে একটা চলমান মাশরুম প্রজেক্ট আছে। সংসারের কাজ করে হিয়া পরে না ফাঁকে ফাঁকে আমরা কাজকর্ম করি, মোটামুটি যে দিয়ে ভেড়ি আমার হাত খরচ হইয়া জায়গা। মাসে 7,000 টাকা যাওয়াই পাই, সংসারে কাজ কাম করে স্কুলে ফুলাফান্ডে দিয়া আমার চলে। নতুন উদ্যোক্তাদের উৎসাহ যোগানোর পাশাপাশি মাশরুম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চাষি নির্বাচন করে চাষ সম্প্রসারণের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কম জায়গায় বেশি পরিমাণ ঝোলানো পদ্ধতি বা শেল্ফ পদ্ধতিতে তারা মাশরুম উৎপাদন করে কিন্তু প্রচুর লাভবান হতে পারে। আমরা কৃষকদের মোটিভেশন করতেছি বিভিন্নভাবে তারা যেন মাশরুম উৎপাদন করতে পারে এবং মাশরুমে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আমরা নিবিড়ভাবে তাদের সহযোগিতা করি। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ঔষধি গুণ সমৃদ্ধ মাশরুম চাষ পদ্ধতিতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, নরসিংদী। শরীয়তপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিনা চাষে রসুন আবাদ। কম খরচ ও আগাম ফলন পাওয়ায় কৃষকরা এখন ঝুঁকছেন চাষ পদ্ধতিতে। তবে চলতি মৌসুমের শুরুতে বৃষ্টিপাতে নিচু জমিতে পানি জমে ক্ষতি হয়েছে আবাদ করা রসুনের। আর সার ও কীটনাশকের বাড়তি দামে কিছুটা বিপাকে কৃষকরা। তবে তাদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। বিএম ইসরাফিলের তথ্য, ছবিতে রিপোর্ট।
কিছুদিন আগে কৃষকের ঘরে উঠেছে আমনের ধান, তারপরেই এসব জমিতে এখন চলছে রসুন রোপণের তোড়জোড়। মূলত আমন ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ করা হবে বিনা চাষ পদ্ধতিতে রসুন। শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় রসুন চাষের লাভজনক এই পদ্ধতি অবলম্বন করে কৃষকরা দিন দিন হচ্ছেন স্বাবলম্বী। তাই জেলার প্রতিটি উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বিনা পদ্ধতিতে রসুন আবাদ। খরচ হয় প্রতি করায় মনে করেন 2 থেকে 2,500 টাকা। বিনা চাষে খরচ একটু কম হয় আর চাষে খরচ বেশি হয়। কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় জমিতে পানি জমে রোপণ করা অনেক রসুন খেতে নষ্ট হয়েছে, আর সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। খেতে যখন পানি জমে যায় তখনকার রসুনটা নষ্ট হয়ে যায়, রসুন নষ্ট হয়ে গৃহস্থের অনেক ক্ষতি হয়। সার আর কীটনাশকটা যদি কমাইতো তো একটু কিছু বাঁচত। যে ওষুধ মনে করুন আগে আমরা যে কাজ মানে উপকার পাইতাম, তাই এখন মনে করুন ডবল স্প্রে করলেও মনে করুন যে এরকম কাজ করে না। অন্তত সারের দাম বেশি, যে বদলার দাম কামলার দাম বেশি, সব দিক দিয়ে বেশি। এদিকে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি অধিদপ্তরের। এই পদ্ধতিতে আবাদ করলেও চাষাবাদের খরচ কম হয়। এই জমিতে আর কোনো ওষুধ দিতে হয় না, সার দিতে হয় না এবং সেচও লাগে না বললেই চলে। এতে করে তার উৎপাদন খরচ কম হয়। আর এছাড়া আমাদের কৃষকদের আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবস অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই ব্যাপারে সচেতন করে থাকি। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,750 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। সময় সংবাদ, শরীয়তপুর। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলের দরবারে হামলা ও কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় 68 দিন পর পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমলি আদালতে মামলাটি করেন নুরা পাগলের শালিকা শিরিন বেগম। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তামজিদ হোসেন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ নেতাসহ 96 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদীতে একই পরিবারের 3 জনকে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হন মা ও 2 ছেলে। বৃহস্পতিবার সকালে শহরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত 3 নভেম্বর বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও ভাই সহ কয়েকজন রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তাদের দাবি, এ ঘটনায় মামলা করার পর থেকে প্রতিনিয়ত আসামিরা মামলা তুলে নিতে তাদের হুমকি ও ভয় ভীতি দেখাচ্ছেন, এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রামে ফুটপাতের ওপর বসা 50টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়। এ সময় 13,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাস। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসায় ভোগান্তিতে পড়তে হতো পথচারীদের। সেজন্য নির্বিঘ্নে চলাচলের জন্য অবৈধ দোকান উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। বসবাস পৌরসভায় অথচ পারাপার ডিঙ্গি নৌকায়। নাগরিক সুবিধা বঞ্চিত মাদারীপুর পৌরসভার একটি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেতুর আবেদন জানালেও নজরে আসছে না কর্তৃপক্ষের। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কুমার নদ পাড়ি দিতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবশ্য গুরুত্ব বিবেচনায় পরবর্তী প্রকল্পে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানায় এলজিইডি। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। শিশু কিংবা বৃদ্ধ সব বয়সী মানুষকে পারাপার হতে হচ্ছে ডিঙ্গি নৌকায়। অসুস্থ রোগীদেরও একমাত্র ভরসা কাঠের তৈরি নৌযান। বর্ষা মৌসুমে দুর্ভোগ আর কষ্ট বাড়ে কয়েক গুণ। মাদারীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন কাজে শহরে আসতে কাঠের তৈরি ডিঙ্গি নৌকাই একমাত্র ভরসা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কুমার নদ পাড়ি দিতে হয় নৌকায়। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েন বিড়ম্বনায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প নগরীর পাশে একটি সেতু নির্মাণের আবেদন জানালেও নজরে আসছে না কর্তৃপক্ষের। এতে রোদ বৃষ্টি আর ঝড় মাথায় নিয়েই পারাপার হতে হয় সবাইকে। আমাদের অনেক সময় দেরি হয়ে যায়, স্কুল বাসা থেকে বের হইতে ওই সময় আসা দেখি নৌকায় ছেড়ে নাই ওপারে, ওই সময় আমাদের ক্লাস টাইম দেরি হয়ে যায়। মুরব্বী যারা আছে তারা উঠতে নামতে কষ্ট হয়। নতুন
মাদারীপুর গ্রামের বাসিন্দারা নাগরিক সুবিধার অংশ হিসেবে চান সড়ক পথে যাতায়াত করতে, অথচ সেতুর অভাবে সড়ক পথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ সব দিক দিয়ে পিছিয়ে আছেন তারা। বিকল্প পথে 2 কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করলেও দীর্ঘদিনেও সেতুর স্বপ্ন পূরণ না হওয়ায় বাড়ছে অসন্তোষ, ক্ষুব্ধ বাসিন্দারা। অনেক রাত্রে একটা রোগী অসুস্থ হয়ে গেল, তখন আমরা এখান থেকে আসা যাওয়া খুব খারাপ। এখানে সবচেয়ে উত্তম হয়েছে যদি একটা ফুটওভার ব্রিজ করে দেওয়া, তো মানুষ হাইটা পার হইতে পারবে। এলজিইডির কর্মকর্তা জানান, অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের মাধ্যমে নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। যেহেতু পৌরসভা সংলগ্ন এবং খুব জনগুরুত্বপূর্ণ, সেই হিসাবে এটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। একজন মাঝির মাধ্যমে প্রতিদিন ছোট্ট এই নৌকায় পারাপার হয় অন্তত 800 থেকে 1000 মানুষ। মাদারীপুর পৌরসভার আওতাভুক্ত নতুন মাদারীপুর গ্রামে 3000 মানুষের বসবাস। কবে এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন এখানকার বাসিন্দারা, সেটি এখন বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মুন্সিগঞ্জে রবি মৌসুমে বেড়েছে সবজির সরবরাহ। জমি থেকে তুলে এনে কৃষক সরাসরি হাটে শীতের সবজির পসরা বসিয়েছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। কার্তিকের এই শেষ সপ্তাহে কিন্তু কনকনে শীত এখন প্রকৃতিতে, এবং প্রচুর কিন্তু শিশির পড়ছে সকালে। এই পরিবেশে কিন্তু শীতের যে সবজি, সেই সবজিতে এখন বাজার ভরপুর। এবং এখানে যে কপি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু কপি বাজারে এখন উঠছে, এবং এই ফুলকপি সঙ্গে কিন্তু বাঁধাকপিও পাওয়া যাচ্ছে। একই সঙ্গে টমেটো এসছে, নতুন আলু কিন্তু প্রথম দিনের মতো আজকে বাজারে আমরা লক্ষ্য করছি। এবং এই যে শীতের সবজিগুলো বাজারে এসছে, কিন্তু দাম কিন্তু অনেক চড়া। এইখানে নতুন আলু কিন্তু 140 থেকে 160 টাকা কেজি দর হাঁকা হচ্ছে। মূলা উঠেছে প্রচুর, মূলার দাম অপেক্ষাকৃত কম, 15 থেকে 20 টাকা আটি দরে বিক্রি হচ্ছে মূলা। আর বাঁধাকপির দাম হাঁকা হচ্ছে প্রতি পিস 50 থেকে 60 টাকা। আর ফুলকপির দাম হচ্ছে 30 থেকে 40 টাকা পিস। আর গাজর পাওয়া যাচ্ছে, নতুন গাজর 140 থেকে 150 টাকা। টমেটোর দাম হাঁকা হচ্ছে 130 থেকে 140। সিম পাওয়া যাচ্ছে প্রচুর, তবে সিমের দামও কিন্তু চড়া, 100 থেকে 120 টাকা কেজিতে। এছাড়া লাউ এর দাম অনেক অপেক্ষাকৃত সস্তা, 30 থেকে 50 টাকা পিস দরে লাউ বিক্রি হচ্ছে। আর এখানে লাল শাক 30 টাকা কেজি, কালা বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। আর গোল কালা বেগুন কিন্তু চড়া 110 থেকে 120 টাকা। ধনে পাতার দাম 20 টাকা কমে এখন 180 টাকা কেজিতে। আর 120 টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এই যে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর এই এলাকা কিন্তু সুস্বাদু সবজি এবং বিষমুক্ত সবজি তারা দাবি করছেন, বাজারে নিয়ে আসছেন। এই সবজির স্বাদ আলাদা থাকবার কারণে এই অঞ্চল ছাড়াও কিন্তু বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসেন এখানকার সবজি নিয়ে যেতে, এবং এই সবজি কিন্তু দেশের বাইরে রপ্তানি হয় নিয়মিত। এবং এই সবজি ঘিরে কিন্তু প্রতিদিন যে এই শতাব্দী প্রাচীন হাটটি রয়েছে, এই হাটে কিন্তু কৃষক সরাসরি সবজি নিয়ে আসেন, এবং কয়েকশো কৃষক তারা এই সারি সারি কিন্তু রাস্তার দুই পাশে বসে যান। এবং এটি কিন্তু 8 থেকে মানে সকাল ভোর যে ফজরের পর এই বাজারটি শুরু হয়, সেটি কিন্তু চলে 7:30 থেকে 8টা পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে কিন্তু 20 থেকে 25 টন সবজি তারা বিক্রি করেন। তবে এখানে যে এই পুরনো আলু, সেই আলু কিন্তু মাত্র 10 থেকে 12 টাকা বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে মুন্সিগঞ্জের সবজির হাটে কিন্তু কেজি প্রতি 10 টাকা দাম কমেছে। এই ছিল সবজির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দূতাবাস খোলার খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে এখন খুশির জোয়ার বইছে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল দেশটিতে বাংলাদেশের দূতাবাস স্থাপনের। এ নিয়ে কমিউনিটি থেকে ও ব্যক্তিগতভাবেও চেষ্টা করেছেন অনেকে। প্রবাসীদের দীর্ঘদিনের সেই দাবি এবার রূপ নিচ্ছে বাস্তবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের 48তম বৈঠকে আয়ারল্যান্ডের দূতাবাস চালু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। দূতাবাস খোলার খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। আমরা আয়ারল্যান্ড বাংলাদেশি প্রবাসীরা
বাংলাদেশ সরকারের সাথে সরাসরি আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সুবিধা অসুবিধাগুলো আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে আমরা সবাই চেষ্টা করেছি, সবাই অবদান আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই প্রচেষ্টার কারণে আজ আয়ারল্যান্ড একটা দূতাবাস পেতে যাচ্ছে। সমগ্র আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গভর্নমেন্ট আজকে একটি স্থায়ী দূতাবাস স্থাপনের অনুমোদন দিয়েছেন। এজন্য আমরা আয়ারল্যান্ডবাসী খুবই আনন্দিত। আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস না থাকায় এতদিন দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের ছুটতে হতো লন্ডনে বা আয়ারল্যান্ডে গিয়ে সেবা দিতেন দূতাবাসের কর্মকর্তারা। এখন অপেক্ষা সেই ভোগান্তির অবসানের। এদিকে কয়েক মাস পর পর আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয়তা নিয়ে ধারাবাহিকভাবে খবর প্রচার করে আসছিল সময় টেলিভিশন। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের খবর এখানে প্রবাসীদের মাঝে খুশির বন্যা বয়ে যাচ্ছে। দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মাঝে নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি এখানের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান হবে, এমনটাই আশা এখানের বাংলাদেশিদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে দিক নির্দেশনা দিচ্ছে ইসি। প্রবাসী ভোটারদের নিবন্ধনে 18 নভেম্বর পোস্টাল ব্যালট অ্যাপস উদ্বোধন করবে নির্বাচন কমিশন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। অবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে 18 নভেম্বর একটি অ্যাপস চালু করতে যাচ্ছে কমিশন। এরই মধ্যে প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আমিরাত থেকে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন ভার্চুয়ালি। আজকে আমাদের একটা সভা হলো নির্বাচন কমিশনের সাথে, যেখানে আমাদের এই অঞ্চলের যে আমাদের দূতাবাস এবং কনসুলেটগুলো ছিল তারা সংযুক্ত ছিলেন। পাশাপাশি সেই সমস্ত দেশে যে আমাদের যে সম্মানিত প্রবাসীরা বসবাস করেন তাদেরও প্রতিনিধি আজকে এই সভায় উপস্থিত ছিলেন। তো সভায় আসলে যেভাবে আমাদের ভোটদান প্রক্রিয়া, বিশেষ করে প্রবাসীরা যেভাবে ভোটদান করবেন সেই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কি কি চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে নিরসন করা যায় সেই বিষয়টা নিয়েও আলোকপাত করা হয়। আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের পাশাপাশি মিশনগুলোর সক্ষমতা ও প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। প্রবাসীরা এই অনেক দিনের আমাদের সাথে যে ডাউনলোড করে আমরা যেভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেটা যেন সহজ এবং সহজতর করে। পোস্টাল ভোট অ্যাপস চালু করেছে সরকার, এই জন্য আমি অনেক খুশি, আমাদের প্রবাসীরা অনেক খুশি। বাংলাদেশ মিশন সহ কমিউনিটির সকল সংগঠনকে এখানে সম্পৃক্ত করে কার্যক্রম চালানো উচিত। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশন যে উদ্যোগটা নিছে সেই উদ্যোগের মাধ্যমে আমরা ভোটার হয়ে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোটের অংশগ্রহণ করব। আমরা আসলে দেশের অর্থনীতিতে অবদান রাখি, কিন্তু দেশের উন্নয়নে, দেশের এই পট পরিবর্তনে আমাদের ভূমিকা থাকে না। এটি আমাদের জন্য একটা বিশাল সুযোগ। অনেক প্রবাসী দাবি বায়োমেট্রিক পদ্ধতিতে অনলাইন ভোটিং চালু করা হলে প্রবাসীরা আরও বেশি সুফল পেতেন। স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেছে একাধিক নির্বাচনের মাধ্যমে। এর মধ্যে সরকার এসেছে এবং সরকার বিদায় নিয়েছে, কিন্তু দীর্ঘ সময় ভোটদানে বঞ্চিত ছিল প্রবাসী বাংলাদেশিরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট নতুন বাংলাদেশের সূচনা করবে, এটাই বাস্তবতা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর 1000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এ তথ্য জানিয়েছে। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। IOM এর তথ্য অনুযায়ী গেল কয়েক সপ্তাহে সুরমান ও লাম্পেদুসা উপকূলে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যা ভূমধ্যসাগরীয় পথের ভয়াবহ বাস্তবতা সামনে এনেছে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে বিভিন্ন দেশের মানুষ। এতে প্রাণহানির ঘটনা ঘটছে। এই অবস্থায় নিরাপদ ও বৈধ অভিবাসন পথ তৈরিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি বলে মনে করছে IOM। পাশাপাশি কার্যকর উদ্ধার অভিযান জোরদারের দাবি জানায় সংস্থাটি। শেরপুরের ঝিনাইগাতিতে আয়োজন করা হয়েছে হাফ ম্যারাথনের।
20 কিলোমিটার এই ম্যারাথনে দেশ বিদেশের 5 শতাধিক রানার অংশগ্রহণ করছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শহীদুল ইসলাম হীরা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শেরপুরে রানার্স কমিউনিটির উদ্যোগে গত 2023 সালে 10 কিলোমিটার রান দিয়ে শুরু হয়েছিল আসলে মিনি ম্যারাথন। তো 24 সালটা বাদ দিয়ে 2025 সালে এবার আজকে সকাল 6টায় শুরু হয়েছে শেরপুরে মিনি ম্যারাথন। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই ম্যারাথন শুরু হয়েছে সকাল ঠিক 6টায়। সকাল 6টায় 21.1 কিলোমিটার রান দিয়ে শুরু করা হয়েছে এই রানার্স কমিউনিটির এই আজকের হাফ ম্যারাথন। তো হাফ ম্যারাথনের সকাল 6টায় ঠিক শুরু হওয়ার পরে 6:05 শুরু 10 কিলোমিটার রানাররা দৌড়ে চলে যান এখান থেকে। পরবর্তীতে 6:10 চলে যান 5 কিলোমিটার যে রানাররা রয়েছেন তারা ছুটে যান রান করতে। পরবর্তীতে শিশুদের জন্য 6:15 শিশুরা 1 কিলোমিটার রান করার জন্য ছুটে যান। পরবর্তীতে এখন আস্তে আস্তে এই বিভিন্ন রানার যারা আছে 5 কিলোমিটার 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কিছু রানার তারা কিন্তু প্রথম স্থান অধিকার করেছেন, অনেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এখানে কিন্তু একটি কথা আপনাকে জানিয়ে রাখি, রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে রানাররা আসতে শুরু করেন। তারা কিন্তু এখানে ঝিনাইগাতিতে অনেকে অবস্থান করেছেন, অনেকে শেরপুর অবস্থান করেছেন, অনেকে কিন্তু আবার এই মাঠেই অবস্থান করেছেন আমরা জানতে পেরেছি। সকালে দেখেছি যে এখানে কিন্তু আসলে রানারদের যদি যেন কোনো সমস্যা না হয়, তারা যেন স্বাস্থ্যগত কোনো ঝুঁকিতে না পড়েন, তাদের জন্য কিন্তু আসলে এখানে একটা মেডিকেল টিম কিন্তু অবস্থান করছে সকাল থেকেই। এবং এই মেডিকেল টিমে কিন্তু 3 জন চিকিৎসক রয়েছেন, কয়েকজন নার্স রয়েছেন, একটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং বেশ কিছু ব্যক্তিগত গাড়ি রয়েছেন। যারা রানাররা যদি কোনো রকমভাবে কোনো অসুস্থতা বোধ করেন, অসুস্থতায় পড়েন, তাহলে কিন্তু তাদেরকে রেস্কিউ করার জন্য কিন্তু এখানে এই টিমগুলো কাজ করছে। তো আমরা দেখেছি যে রানাররা যখন ছুটে এসেছে, দৌড়ে তাদের রান শেষ করে এসেছে, তখন কিন্তু আসলে তাদেরকে পানি দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু আসলে এসে রান শেষ করেছেন। তবে আমরা এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি এবং রানারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই রান কিন্তু যেন এই রানগুলো প্রতি বছর যেন আয়োজন করা হয়। এই রান আয়োজন করলে কিন্তু আসলে শেরপুরকে আসলে সারা পৃথিবীর কাছে বা সারা বাংলাদেশের কাছে মানুষকে আসলে পরিচিত করানো যাবে আর কি। তো শেরপুরের এই হাফ ম্যারাথন থেকে ছিল এই আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে। সব টিকিট অনলাইনে বিক্রি করেও কালোবাজারি থামাতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমর্থকদের অনলাইনে টিকিট না কাটতে পারার সুযোগ নিচ্ছে একটি চক্র। ঝুঁকি থাকা সত্ত্বেও ম্যাচ দেখতে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হন তারা। শুধু অনলাইনে নয়, অফলাইনে টিকিট বিক্রির দাবি জানিয়েছেন সমর্থকরা। বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু হওয়ার বাকি তখন মিনিট কয়েক। ঠিক এমন সময় স্টেডিয়াম এলাকায় গেটের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভলেন্টিয়ারদের সামনে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে ম্যাচের টিকিট। সেই টিকিট কিনে অনেকে আবার প্রবেশ করছেন স্টেডিয়ামে। কিছু দর্শকদের প্রতিবাদে টনক নড়ে সেখানে দায়িত্বে থাকা আনসার ও পুলিশদের। টাকা ও টিকিট সহ হাতে নাতে ধরা হয় একজনকে, পরে তাকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে আমার। 500 টাকা করে ওপেনলি বলতেছে, এটা তোমার অন্যায় হয়েছে। অথচ টিকিট কালোবাজারিদের দৈরাত্ম্য থামাতে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। তবে ফেডারেশনের এমন চেষ্টায় তারা কতটা সফল, প্রশ্ন থেকে যায়। ঝুঁকি থাকা সত্ত্বেও স্টেডিয়ামের বাইরে থেকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছেন অনেকেই। তাদের দাবি, অনলাইনে টিকিট কাটার নিয়ম কানুন না জানায় ম্যাচ দেখতে ঝুঁকি নিয়ে টিকিট কিনতে হয় তাদের। নেপালের লগে যে খেলাটা, ওটার মধ্যে আমরা দুজন একসাথে আছি, একজনেরটা স্ক্যান হয়েছে, আরেকজনেরটা হয় না। এইখান থেকে বাইতুল মুকাররম থেকে কাটছিলাম, কিন্তু ফ্লট ছিল ভাই। ওনারা মানে এক টিকিট অনেকবার সেল দিতে আছে, সেল দিয়া কিছু লোক ঢুকতে আছে, ওনারা প্রতারণার শিকার হতে আছে। মনে করেন যে শিক্ষিত বা হায়ার ক্লাস তারা অনলাইন থেকে কালেক্ট করলো, কিন্তু যারা প্রত্যন্ত এলাকা থেকে আসে তারা যাতে স্টেডিয়ামে আইসা সরাসরি টিকিটটা হাতে নিতে পারে, তাহলে আর এই প্রতারণার ঘটনা ঘটে না। অনলাইন থেকে নিতে পারিনি, এই জন্য আছি এদিকে দেখতেছি, এদিকে বিক্রি করতেছে। প্রশাসনের লোক ছিল, ওনারাও বাধা দেয় না। ওনারা যেহেতু বুঝতেছে এটা ডুপ্লিকেট টিকিট, ওনারা বাধা দিবে না, ওনারাও বাধা দেয় না। বাফুফের কাছে সমর্থকদের দাবি, সব টিকিট অনলাইনে বিক্রি না করে কিছু টিকিট অফলাইনেও বিক্রি করা উচিত।
ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাকেরকে ফর্মে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। প্রতিদিনই নিয়ম করে টেস্টের মধ্যাহ্ন বিরতিতে আধা ঘন্টা নেট প্র্যাকটিস করছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তৃতীয় দিনে ব্যাটিং কোচ আশরাফুলের সঙ্গে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এবং টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাককেও দেখা গেছে নেটে হাত ঘোরাতে। সিলেট থেকে নিয়ন মুহাইমিনের আরও একটি রিপোর্ট। অফসাইডে জাকের আলীর ব্যাটিংয়ের দুর্বলতা জানেন না এমন কেউ হয়তো এখন আর নেই। নিজের ড্রেসিং রুম থেকে শুরু করে প্রতিপক্ষ, খেলা দেখতে আসা সমর্থক সবার যেন মুখস্থ হয়ে গেছে জাকেরের উইলোবাজি। 22 গজে বল যেখানেই পড়ুক, জাকেরের ব্যাট ঘুরবে লেগ সাইডেই। দিনে দিনে সমস্যাটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে একাদশ থেকেই ছিটকে পড়েন জাকের আলী অনিক। এক সিরিজ আগে যে টি-20তে অধিনায়ক ছিলেন, পরের সিরিজে সেখানে দলেই জায়গা হয় না তার। সাম্প্রতিক ছন্দহীনতা ভর করেছে আত্মবিশ্বাসেও, তাই তো সাদা পোশাকেও এখন ব্রাত্য জাকের। কিন্তু শিষ্যকে কোনোভাবেই হারাতে দিতে চান না সালাউদ্দিন আশরাফুলরা। তাই তো জাতীয় দলের অনুশীলনের সময়ও একাকী নিজেকে ফিরে পাবার লড়াই করে গেছেন জাকের। সঙ্গী হিসেবে বেশিরভাগ সময়ই পাশে পেয়েছেন কোচদের। টেস্ট শুরুর পরও চলছে তার অধ্যাবসায়। প্রতিদিনই নিয়ম করে মধ্যাহ্ন বিরতিতে সিলেট স্টেডিয়ামের আউটার নেটে ব্যাটিং ঝালাই করেন জাকের আলী। প্রথম দিন সঙ্গে শুধু আশরাফুল থাকলেও তৃতীয় দিনে চমক দিয়ে উপস্থিত 3 ক্রিকেট মায়েস্ত্রো সালাউদ্দিন, রাজ্জাক, আশরাফুল। নেটে থ্রোয়ারদের দিয়ে একের পর এক বল খেলে গেলেন জাকের। সবই ছিল অফসাইডে। কাটশট এবং সোজা ব্যাটে খেলাটাই রপ্ত করে গেছেন পুরোটা সময়। যখনই ব্যাট ঘুরেছে লেগে, তখনই এগিয়ে গিয়ে কথা বলেছেন আশরাফুল। টিম ডিরেক্টর রাজ্জাক দিন সময় দিয়েছেন জাকেরকে। টানা বল করেছেন শিষ্যকে। অফসাইডে বাহাতি স্পিনারকে শট মারার চেষ্টা করেছেন ব্যাটার। পাশের নেটে এবাদতকে নিয়ে ব্যস্ত থাকলেও সালাউদ্দিনের চোখটাও ছিল এদিকেই। সমস্যা দেখলেই বেশ উচ্চ স্বরে জানিয়ে দিচ্ছিলেন ব্যাটারকে। সবার অপেক্ষা এখন একটাই, নেটের সাবলীল আত্মবিশ্বাসী জাকের কবে ফিরছেন মাঠে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, সিলেট। পিছিয়ে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ লীগ, যদিও বাড়ছে দল। এরই মধ্যে লিগে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বয়কট করা 2 ক্লাব পারটেক্স ও অ্যাম্বর স্পোর্টিং ক্লাব। ইতিবাচক আলোচনা চলছে আরও 3 ক্লাবের সঙ্গে। 20 দল নিয়েই ঢাকা প্রথম বিভাগ লীগ করতে চায় সিসিডিএম, যার কারণেই সর্বোচ্চ 4 দিন লীগ পৌঁছানো হতে পারে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। ডিপিএল নিয়েও শঙ্কা কাটতে শুরু করেছে। লীগ বর্জন করা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবও অংশ নেবে বলে ইঙ্গিত দেন দীপন। ক্রিকেট বোর্ড অবৈধ, এর আন্ডারে খেলবো না, এটা তো কোনো লজিক হলো না। নানা আলোচনার জন্ম দেয়া বিসিবি নির্বাচনের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিসিবি। একের পর এক সমস্যার সম্মুখীন নতুন বোর্ড তাদের অধীনের লীগ বয়কট করেছে 43 ক্লাব, পাঠিয়েছে লিগ্যাল নোটিশও। কিন্তু না খেলে ক্ষতিটা কাদের হচ্ছে প্রশ্ন সিসিডিএম চেয়ারম্যানের। পরিচালকদের পছন্দ করছে না, তাদের আন্ডারে খেলবেন না, সেটার আন্দোলন অনেক রাস্তা আছে। খেলবেন না কেন? একজন ক্লাব অর্গানাইজার বা একজন ক্লাব কি না খেলে থাকতে পারে? অনেক প্লেয়ারের অনেক কিছু ইনভলভমেন্ট। আমি তো শেষ পর্যন্ত চেষ্টা করি, লাস্ট ডে পর্যন্ত ফাইট চেষ্টা আন্ডারস্ট্যান্ডিং করতে, বুঝাতে চেষ্টা করে যাচ্ছি আমরা। তবে প্রথম বিভাগ লীগ নিয়ে ধীরে ধীরে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। 12 ক্লাব আগেই চূড়ান্ত, নতুন করে পারটেক্স ও অ্যাম্বার স্পোর্টিং ক্লাব লিগে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কাকরাইল বয়েজ ও কলাবাগান ক্রীড়া চক্র লিগে অংশ নিতে আগ্রহী। তবে বিসিবি চায় 20 দল নিয়েই লীগ শুরু করতে। তাদের জন্য পেছাতে চায় লীগ শুরুর সময়ও। 12টা টিম তো খেলবে কনফার্ম, আরও কিছু টিম আনঅফিসিয়ালি কনফার্ম করে ফেলছে, 2-3টা টিম। আমি এজ এ চেয়ারম্যান এবং আমার বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাই, ভাইস প্রেসিডেন্ট সাকওয়ার সাহেব, সবাই আমরা চেষ্টা করছি 20টা টিমই জানি খেলে। এখন পর্যন্ত আমরা 18 তারিখ ডেট ঠিক রেখেছি। যদি তারা পার্টিসিপেট করে তাদেরকে তো আমার সুযোগ দিতে হবে। ম্যাক্সিমাম 2-4 দিন পিছাতে হতে পারে। ডিপিএল নিয়েও দুশ্চিন্তা আছে সিসিডিএম এর। লিগ বর্জন করেছে বড় 2 ক্লাব আবাহনী, মোহামেডান। সে সমস্যাও সমাধানের চেষ্টা চলছে। এবার প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য সময়ের কথা জানান চেয়ারম্যান। বেশ কটা ক্লাবের সাথে প্রিমিয়ার লিগে কথা বলছি। 2 থেকে 4 দিনের মধ্যে আপনি প্রিমিয়ার ডিভিশনের রেজাল্টটা পেয়ে যাবেন। প্লেয়ারদের মধ্যে থেকে অনেকেই বলতেছে যে রোজার মাসে খেলতে, স্বাভাবিক রোজার মাসে খেলতে অসুবিধা প্রিমিয়ার লিগটা। রোজার আগে দিয়ে করা যায় কিনা, স্লটটা ফ্রি পাওয়া যায়, কারণ আবার টি20 ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের টার্গেট হলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে, বিফোর রোজায় আমি চেষ্টা করব। ঘরোয়া লিগে সব দল অংশগ্রহণ না করলে বড় ক্ষতিটা হবে ক্রিকেটারদের। তাই দফায় দফায় কোয়াবের সঙ্গে বৈঠক করছে সিসিডিএম। যেভাবেই হোক সব ক্লাবকে মাঠে ফেরাতে চায় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। অ্যাঙ্গোলার মাঠে অনুশীলনে মেসিকে দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হন দর্শকরা। মেসিদের বিপক্ষে খেলতে নানা ধরনের আয়োজনও করেছে স্বাগতিকরা। অ্যাঙ্গোলার ঘরের মাঠে ম্যাচ শুরু আজ রাত 1টায়। এটা আর্জেন্টিনা, স্পেন কিংবা যুক্তরাষ্ট্র না, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। দেশটির স্তাদিও 11 নভেম্বর এক কথায় জ্যাম প্যাকড। এই উন্মাদনা তো শুধু একজনের জন্যই, তিনি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। অ্যাঙ্গোলার মাঠে বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে কত আয়োজন ভক্তদের। কেউ আর্জেন্টিনার জার্সি পরে, কেউ পতাকা নিয়ে, কেউ আবার ব্যানার নিয়ে মাঠে হাজির এলএম10কে এক নজর কাছ থেকে দেখতে। বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে আগেই। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ শেষ করে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতির মিশন মেসি আলভারেজের। সেই প্রস্তুতি স্বার্থে প্রীতি ম্যাচগুলোতে চোখ লিওনেল স্ক্যালোনির দলের। ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সে লক্ষ্যেই আফ্রিকার দেশটিতে পৌঁছেছে আলবিসেলেস্তেরা। সেখানে পৌঁছে অনুশীলনও করেছে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার বিপক্ষে বড় ধরনের কোনো ইনজুরি সমস্যা নেই আর্জেন্টিনা দলে, তবে হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে স্ক্যালোনি পাচ্ছেন না এনজো ফার্নান্দেজকে। এই মাসের শেষের আগে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই এই চেলসি তারকার। আর কাফ ইনজুরি থাকায় এই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও আছে কিছুটা শঙ্কা। তবে মেসি, আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজ সহ বাকি সবাই আছেন ফুল ফিট। অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামার আগে পুরোপুরি নির্ভর কোচ লিওনেল স্ক্যালোনি। আর আফ্রিকার দলটার বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে সুখস্মৃতি সঙ্গী করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 2006 শেষবারের মতো মুখোমুখি হয় দুদল। সেবার জয়ের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরাই। এই ম্যাচে মাঠে নামার আগেও নামে ধামে পিছিয়ে থাকা দলটার বিপক্ষে জয়ের প্রত্যাশা আর্জেন্টিনার। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না অ্যাঙ্গোলাও, জয়ের জন্যই মুখিয়ে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। 2028 ইউরোর দিনক্ষণ ভেন্যু ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 9 জুন কার্ডিফে পর্দা উঠবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। আর 9 জুলাই ঐতিহাসিক ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের 8টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আয়োজক হতে পেরে উচ্ছ্বসিত ইংলিশরা। ইউরোপের বিশ্বকাপ খ্যাত ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে অপেক্ষায় থাকেন ফুটবল ভক্তরা। ইউরোপের শীর্ষ দেশগুলো অংশ নেয় এই টুর্নামেন্টে। গেল আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। 2028 ইউরোর দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে নিয়ন্ত্রক সংস্থা। 9 জুন মাঠে গড়াবে টুর্নামেন্ট। হোস্ট হিসেবে ইংল্যান্ডের সঙ্গে আছে ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ অনুষ্ঠিত হবে কার্ডিফে। 24টি দেশ লড়বে একটি ট্রফির জন্য। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 51টি। 8টি শহরের মাঝে আছে বার্মিংহাম, ডাবলিন, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসেল। ইংল্যান্ডে অনুষ্ঠিত উয়েফার সভার পর বিষয়গুলো জানানো হয় গণমাধ্যমে, যেখানে উপস্থিত ছিলেন উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সাফরিন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে। তারিখ নির্ধারণ করা হয়েছে 9 জুলাই। স্বাধীন এক বিশ্লেষণে দেখা গেছে 2028 থেকে 2031 সালের মধ্যে এই টুর্নামেন্ট দিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রায় 3.6 বিলিয়ন পাউন্ড আয় করবে তারা। টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড। এটা ঠিক আমাদের অনেক রিসোর্স থাকায় একটা মধুর প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়। আমাদের দারুণ কিছু স্টেডিয়াম আছে, যে কারণে এইসব ইভেন্ট আয়োজনে ইংল্যান্ড শক্ত ক্যান্ডিডেট। তবে আমাদের কোনো অভিযোগ নেই। একই শহরে কিছু স্টেডিয়াম মিস করলেও অন্য মাঠে ঠিকই খেলা হবে। অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কার্ডিফে উদ্বোধনী ম্যাচ হবে। আমার মনে আছে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কথা। সেটা বিশাল এক ব্যাপার ছিল। উদ্বোধনী অনুষ্ঠান বলে দেবে বাকি টুর্নামেন্ট কেমন হবে। স্বাগতিক হলেও ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে খেলতে হবে কোয়ালিফায়ার। যেহেতু হোস্ট হিসেবে মাত্র 2টি স্পট খালি, তাই তাদের কোয়ালিফাই করতে হবে বাছাই পর্ব খেলে। 6 ডিসেম্বর 2026 আয়ারল্যান্ডের বেলফেস্টে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ারের ড্র। জার্মানিতে আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারেনি ওয়েলস ও আয়ারল্যান্ড। উয়েফার অনুষ্ঠান চলাকালীন ইসরায়েলকে নিয়ে বিক্ষোভ করেছেন সমর্থকরা। ফিলিস্তিনে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ চালানোর কারণে উয়েফা থেকে দলটিকে বাদ দেওয়ার দাবি জানান তারা। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে দেশটিকে সমর্থন জানান এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেন।
তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের দিন গণভোটে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির আদেশ জারিতে ক্ষুব্ধ এনসিপি। নির্বাচনের স্বার্থে সবাইকে ছাড়ার আহ্বান বিশেষজ্ঞদের। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া। তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু, আটক আরও একজন। বরগুনায় পুড়িয়ে দেয়া হলো পার্কিং করে রাখা বাস। মাত্র 7 কিলোমিটারের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা। গুলিস্তানের সড়ক ফুটপাতে অবৈধ দখলে বেড়েছে ভোগান্তি। নামার পথে গতি হারাচ্ছে গাড়ি। 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। কর্মহীন লক্ষাধিক শ্রমিক। ক্রেতা সংকট, ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা। এবং রাজধানীবাসীর অসচেতনতায় ভবনের মাঝের ফাঁকা জায়গাগুলো রূপ নিয়েছে ভাগাড়ে। ছড়াচ্ছে দুর্গন্ধ, জীবাণু। পরিবেশের জন্য তৈরি করছে মারাত্মক হুমকি, বাড়ছে আগুনের ঝুঁকি। এই ছিল ভোরের সময়ের। সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রাইসা। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।